রূপকথার গল্প কম বেশি আমরা সবাই পছন্দ করি। যদি এমন হতো পৃথিবী আর স্বর্গের মাঝে কোনো এক রাজ্য থাকত, হতো তা ভয়ঙ্কর সব দানবদের আবাসস্থল। মানুষের ভুলে তারা যদি সুযোগ পেয়ে নেমে আসতো এই পৃথিবীতে, মানুষ কি পারত তাদের সাথে লড়াই করতে? পারত কি নিজেদের অস্তিত্ব টিকিয়ে বেঁচে থাকতে? হাই গাইস, দিস ইজ আফনান ফ্রম আফনান কটেজ। বলছিলাম 2013 সালে রিলিজ হওয়া মুভি জ্যাক দ্য জায়ান্ট স্লেয়ারের কথা। মুভিটির ডিরেক্টর ব্রায়ান সিঙ্গার। IMDb-তে মুভিটির রেটিং 6.2 আউট অফ 10, রটেন টমেটোসে 52% ফ্রেশ এবং মেটাক্রিটিকে মুভিটির স্কোর 51%। তো চলুন আজ ঘুরে আসি দানবদের সেই রাজ্য থেকে। বলা যাক 2013 সালে রিলিজ হওয়া ফ্যান্টাসি ড্রামা জনরার মুভি জ্যাক দ্য জায়ান্ট স্লেয়ার এর ঘটনা প্রবাহ। পৃথিবীর গহীন কোনো এক রাজ্যে বাস করত জ্যাক নামের এক ছেলে। কৃষক বাবার একমাত্র ছেলে ছিল জ্যাক। ছোটবেলা থেকেই জ্যাক রূপকথার গল্প শুনতে ও পড়তে ভালোবাসত। তার বাবা মাঝে মাঝে এই গল্পগুলো তাকে পড়ে শোনাতো। জ্যাকের প্রিয় গল্পটি ছিল পৃথিবীতে দৈত্যের নেমে আসা এবং এসে তাদের ধ্বংসলীলা চালানো। কিভাবে তারা মানুষদের অত্যাচার করে তাদের দাস বানিয়ে নেয় বা কখনো তাদের খেয়ে ফেলেই তাদের রাজ্য দখল করে নেয়। রাজা এরিকের রাজ্যের মধ্যে দুর্ভোগ লেগে গিয়েছিল। ওখানে হাঙ্গা দুর্ভিক্ষ সহ নানা অরাজকতা ছেয়ে গিয়েছিল। ওখানকার মানুষ ভাবছিল সৃষ্টিকর্তার করুণা তাদের উপর থেকে চলে গিয়েছে। তাই ওখানকার কিছু সন্ন্যাসীরা সৃষ্টিকর্তার আনুগত্য পাওয়ার জন্য সৃষ্টিকর্তার কাছেই যেতে চাচ্ছিল। তারা স্বর্গের পথ খুঁজছিল, আর এজন্য তারা তৈরি করল জাদুর এক বীজ। জাদুর সিন থেকে তৈরি হয় জাদুর সেই বীজ। তা থেকে জন্মালো বিশাল এক গাছ, যা চলে গেল অদূর ওই আকাশে। গাছ বেয়ে সন্ন্যাসীরা আকাশে যেয়ে দেখল এখানে রয়েছে আরেক রাজ্য, পৃথিবী ও স্বর্গের মাঝের রাজ্য, দৈত্যদের রাজ্য। এই রাজ্যের নাম গান্টুয়া। ওখানে থাকা হিংস্র দৈত্যরা ওই গাছ বেয়েই নেমে আসলো পৃথিবীর জমিনে। এসে তারা রাজ্যের সম্পদ লুট করতে থাকলো। নানা প্রকার জীবজন্তু সহ নির্দ্বিধায় মানুষ খেতে থাকলো। এই সময় রাজা এরিক সন্ন্যাসীদের আদেশ দিলেন কালো মন্ত্র দিয়ে দৈত্যদের বশ করার উপায় বের করতে। তখন রাজার বাহিনী এক দৈত্যকে মেরে ফেলল। তার হৃদয় চিরে তার সাথে কালো জাদু মিশিয়ে তৈরি করল জাদুর এক মুকুট। এই মুকুট পরেই রাজা এরিক ওই দৈত্যদের তার দাস বানিয়ে ফেললেন, আর তাদের ফেরত পাঠালেন দৈত্যদের সেই রাজ্যে যেখান থেকে তারা নেমে এসেছিল। তারপর রাজার আদেশে কেটে ফেলা হলো সেই গাছ, আর তারপরে রাজা এরিকের রাজ্যে শান্তি ফিরে আসলো। মুকুট আর বীজগুলো রাজা আজীবন তার কাছেই আগলে রেখেছিল। তার মৃত্যুর সাথে ওই মুকুট আর বীজগুলো তার সাথে দাফন করে দেয়া হলো। এই রূপকথার গল্পটি জ্যাকদের রাজ্যে খুবই জনপ্রিয় ছিল। শুধু জ্যাক নয়, ওই রাজ্যের রাজকন্যাদেরও এই গল্পটি শোনানো হতো। বলা হতো গল্পটি সত্যি নয়, কিন্তু রাজা এরিক এই রাজ্যেই একসময় বেঁচে ছিলেন। 10 বছর পার হয়ে যায়। জ্যাক গরিব ঘরের ছেলে। নানা কাজ করেই তাকে ভরণ পোষণ করতে হয়। জ্যাক তার ঘোড়া বিক্রিতে শহরের এক বাজারে যায়। ওখানে যেয়ে দেখে জনপ্রিয় এই লোকগল্পটি নিয়েই সেখানে নাটক হচ্ছিল। নানা লোকের ভিড়ে সেখানে সুন্দরী এক মেয়েও ছিল, আর সে ছিল ওই রাজ্যের রাজকুমারী ইজাবেল। তার উপর জ্যাকের নজর গিয়ে পড়ে। ওখানে থাকা কিছু বখাটে লোক ইজাবেলকে উত্ত্যক্ত করতে থাকে। জ্যাক সেখানে গিয়ে তাদের বাধা দেয়। এতে সে তাদের হাতে মারও খেয়ে নেয়। কিন্তু কিছু পরেই ওখানে থাকা সবাই হাঁটু গেড়ে বসে। জ্যাক অবাক হয়, কেননা তাকে তো এরকম সম্মাননা দেওয়ার কথা না। পরে পিছন ফিরে সে দেখতে পায় রাজরক্ষী রাজকুমারীকে নিয়ে যেতে এসেছে। রাজকুমারী তাদের সাথে চলে যায়। জ্যাক খুশি হয় সে রাজকুমারীকে বাঁচানোর চেষ্টা করেছে। কিন্তু এসবের মধ্যে জ্যাকের ঘোড়ার গাড়িটি চুরি হয়ে যায়। ওই রাজ্যেরই আরেক রাজা ছিলেন লর্ড রড্রিক। মহারাজা অর্থাৎ ইজাবেলের বাবা এই রড্রিকের সাথেই ইজাবেলের বিয়ে দিতে চান। কিন্তু রড্রিক ইজাবেলের বয়সের দ্বিগুণ ছিলেন, আর ছিলেন যথেষ্ট ক্ষমতালোভী এবং খারাপ মন মানসিকতার একজন লোক। রড্রিক লাইব্রেরিতে যায়, কিন্তু ঢোকার সময় ওখান থেকে এক সন্ন্যাসী বেরিয়ে আসে। রুমে ঢুকে সে দেখে ওখানের সবকিছু এলোমেলো। রড্রিক খুঁজে দেখতে পায় ওখানকার এক বই থেকে বীজ নিয়ে ওই সন্ন্যাসীটি পালিয়ে গেছে। তবে সে রাজা এরিকের জাদুর মুকুটটি নিয়ে যেতে পারেনি। এই বীজ আর মুকুট রাজার সাথে দাফন করা হলেও পরবর্তীতে রড্রিক সেগুলোকে বের করে এনেছিল। এগুলো নিয়ে তার কোনো বিস্তর একটি প্ল্যান ছিল।
রড্রিক আদেশ দেয় মহলের মুখ্য দুয়ার যেন বন্ধ করে দেয়া হয় আর ওই সন্ন্যাসীকে যেন খুঁজে বের করা হয়। সন্ন্যাসীটি বুঝতে পারে রাজ্যের সবাই সতর্ক হয়ে গেছে, তাকে যে কোনো সময় ধরে ফেলা হবে। ওই সময় ওখানে জ্যাকও ছিল। সন্ন্যাসীটি জ্যাকের কাছ থেকে ঘোড়াটি কিনে নিয়ে পালিয়ে যেতে চায়, তবে অর্থের বিনিময়ে সে তাকে ওই সিম বীজগুলো দেয়। জ্যাক যদিও এই সিম বীজগুলো নিতে চায় না, তখন সন্ন্যাসীটি বলে এগুলো সাধারণ কোনো সিম বীজ নয়, এগুলো হচ্ছে অতীতের বিশেষ সময়ের পবিত্র বীজ, এগুলোর পৃথিবীকে বদলে দেওয়ার ক্ষমতা রয়েছে। সন্ন্যাসীদের কাছে এই বীজগুলোর মূল্য অনেক বেশি, তবে বীজগুলোকে সাবধানে রাখতে হবে, কোনোভাবেই এগুলোকে পানিতে ভিজানো যাবে না। এগুলো বলেই সন্ন্যাসীটি জ্যাকের ঘোড়া নিয়ে সেখান থেকে চলে যায়, কিন্তু কিছু দূর যেয়ে সন্ন্যাসীটি আটক হয়। তবে সে ওই বীজ কাকে দিয়েছে তা সে বলে না। সন্ন্যাসী রড্রিককে বলে এগুলো দিয়ে যে ভুল একবার হয়ে গেছে তা আর হতে দেয়া যাবে না। সৃষ্টিকর্তা একবার মাফ করে দিয়েছেন, কিন্তু এবার সেই ভুল আবার করলে সব ধ্বংস হয়ে যাবে। এসব শুনে রড্রিক রেগে যায়, সে সন্ন্যাসীটিকে মেরে ফেলে। ঘোড়ার বদলে বীজগুলো নিয়ে আসায় জ্যাকের চাচা অনেক রেগে যায়। তিনি বলেন সন্ন্যাসী বেশে থাকলেই কেউ সন্ন্যাসী হয় না, আর সন্ন্যাসীরা লোভ করে না বা কাউকে লোভ দেখায় না। সে তোমাকে বোকা বানিয়ে তোমার ঘোড়া হাতিয়ে নিয়েছে, আর এগুলো সাধারণ সিমের বীজ মাত্র। সে রাগে ওই বীজগুলোকে ফেলে দেয়। জ্যাক যদিও পরে বীজগুলোকে কুড়িয়ে নেয়, কিন্তু তার অজান্তে একটি বীজ বাসার নিচে পড়ে যায়। অন্যদিকে ইজাবেল মহলে এসে তার বাবাকে বলে সে এখন বড় হয়ে গেছে, তার ব্যক্তি স্বাধীনতার প্রয়োজন রয়েছে, সে তার দায়িত্বগুলোকে পালন করতে পারবে, তার বাবাকে তার প্রতি বিশ্বাস রাখতে হবে। সে চায় না তার বয়সের দ্বিগুণ কাউকে বিয়ে করে এই মহলের চার দেয়ালের মধ্যে বন্দী হয়ে থাকতে। সে তার প্রিয় মানুষটিকেই জীবনসঙ্গী হিসেবে পেতে চায়, বাইরের জগৎটাকে সে উপলব্ধি করতে চায়। তার বাবা এসবের কিছুতেই রাজি হয় না, বলে তার মাকে সে হারিয়েছে, তার মাও তার মেয়ের মতোই ছিল, তাই মেয়েকে এভাবে হারাতে পারবে না। এই মহলেই সে নিরাপদ, রড্রিককেই তার বিয়ে করতে হবে। বাবার মুখে না শোনার পরে ইজাবেল ছদ্মবেশে ওই মহল থেকে পালিয়ে যায়। বৃষ্টির ওই রাতে ঠাঁই নিতে দূর থেকে আলো আসা এক বাড়িতে সে যায়। এই বাড়িটি ছিল আবার জ্যাকদের। বাসায় ঢুকতেই জ্যাক ও ইজাবেল একে অপরকে চিনে ফেলে। জ্যাক তাকে সম্মান দেখায় এবং বলে রাজপ্রাসাদ থেকে তিনি এত দূরে এসেছেন কেন। ইজাবেল তখন বলে সে প্রায়ই এমনটা করে, কেননা সে তার জীবনে অ্যাডভেঞ্চার খুঁজে বেড়াচ্ছে, হয়তো এভাবেই সে তা পেয়ে যাবে। তাদের এই কথার সময় বৃষ্টির পানি বাসার নিচে পর্যন্ত চলে আসে, আর বাসার নিচেই পড়েছিল জাদুর ওই একটি বীজ। জ্যাক ইজাবেলকে তার ছোটবেলার গল্পের বইটি দিয়ে বলে এতে হয়তো আপনি কিছু অ্যাডভেঞ্চার পেতে পারেন। ইজাবেলও এই গল্পগুলো ছোটবেলা থেকেই শুনে এসেছিল। বৃষ্টির পানিতে বৃষ্টি ভিজে তা থেকে গাছ বের হয়, আর সে গাছ বাড়ি ভেদ করে দ্রুত আকাশের দিকে উঠতে থাকে। গাছের সাথে বাড়িটিও আকাশের দিকে চলে যায়। বাড়িতে আটকা পড়েছিল রাজকুমারী ইজাবেল। প্রথমে যদিও জ্যাক বাড়িতে উঠে গিয়েছিল, কিন্তু পরে পিছলিয়ে সে ওই গাছ থেকে পড়ে যায়। পরের সকালে রাজা তার রাজরক্ষীদের সাথে সেখানে আসে, দেখে জ্যাক সেখানে পড়ে আছে, আর এক বিশাল আকৃতির সিম গাছ দূর আকাশে চলে গিয়েছে। রাজা জ্যাককে জিজ্ঞেস করে রাজকুমারী কোথায়। জ্যাক সব খুলে বলে। জ্যাক বলে রাজকুমারী তার বাসার সাথে দূরের আকাশে চলে গিয়েছে। রাজা রাজকুমারীকে সেখান থেকে নিয়ে আসার আদেশ দেন। ইজাবেলকে আনতে রাজা রড্রিক, সেনাপতি অ্যালমন্ট, তাদের কিছু লোকজন এবং সাথে জ্যাক উপরে যায়। রড্রিক যেতে চায় রাজকুমারীকে বাঁচানোর জন্য নয়, তার বিশেষ এক উদ্দেশ্য রয়েছে, আর জ্যাকের ইচ্ছে হচ্ছে রাজকুমারীকে বাঁচিয়ে ফিরে এনে তার মন জয় করা। পথিমধ্যে রাজার কিছু সৈন্য দুর্ঘটনায় পড়ে গাছ থেকে ছিটকে পড়ে, কিন্তু রড্রিক তাদের না বাঁচিয়ে তাদের মেরে ফেলার আদেশ দেয়। রড্রিক শুধু লোভী নয়, সে অমানবিক একজন মানুষও ছিলেন। অনেক বাধা বিপত্তি পেরিয়ে স্বল্প কয়েকজনই সর্বোচ্চ উঁচুতে উঠতে পারে, জ্যাক, রড্রিক, সেনাপতি অ্যালমন্ট এবং সাথে আরও 3 জন। তারা সবাই উপরে এসে নতুন এক জগৎকে দেখতে পায়, বলা যেতে পারে পৃথিবী ও স্বর্গের মাঝের অন্য কোনো এক জগৎ। আর এটা তাদের ওই লোককথার গল্পের সাথে মিলে যায়, মানে হচ্ছে তাদের এই গল্পগুলো সত্যি ছিল। তারা এসে জ্যাকের বাসাটি খুঁজে পায়, কিন্তু সেখানে ইজাবেল ছিল না, হয়তো সে ওই জায়গার ভিতরে চলে গিয়েছিল। সে যেহেতু অ্যাডভেঞ্চার পছন্দ করত। রড্রিক আড়ালে জ্যাককে থামিয়ে দেয়।
তার কাছ থেকে ওই জাদুর বীজগুলো নিয়ে নেয় আর বলে এই বীজের ব্যাপারে কাউকে কিছু না বলতে, না হলে তার পরিণাম ভালো হবে না। জ্যাক সব বীজ দিয়ে দিলেও কৌশলে একটি বীজ তার নিজের কাছে রেখে দেয়। পথে ইজাবেলের তৈরি নানা চিহ্ন দেখে বোঝা যায় ইজাবেল ভিতরে গিয়েছে, আর জ্যাক ইজাবেলকে দেয়া তার বইটি ওখানে কুড়িয়ে পায়। জ্যাক সবাইকে বলে ইজাবেল এখানেই রয়েছে, সে বেঁচেও আছে, তবে তাকে হয়তো বড় কিছু তুলে নিয়ে গেছে, কেননা আশেপাশের গাছপালাগুলো ভেঙে পড়েছিল। জ্যাকদের ক্ষুধা পেয়েছিল। সামনের কিছু দূর এগোতেই তারা একটি খালের কাছে আসে, আর ওখানে কিছু ভেড়া জল খাচ্ছিল। তাদের একটিকে ধরতে গিয়ে জ্যাক ও এক সৈন্য একটি ফাঁদে পড়ে যায়। জাল কেটে তারা বেরিয়ে পড়ে, কিন্তু সে সময় দূর থেকে জোরে জোরে পা ফেলার আওয়াজ পাওয়া যায়। তারা সবাই লুকিয়ে পড়ে। জল থেকে জ্যাক দেখতে পায় বিশাল আকৃতির এক দৈত্য একটি ভেড়া ধরে খেয়ে ফেলে। পরে মানুষের ঘ্রাণ পেয়ে দৈত্যটি সেনাপতি আর তার এক সাথীকেও ধরে ফেলে, তাদের সেখান থেকে নিয়ে যায়। পানিতে থাকায় জ্যাক বেঁচে যায়। জ্যাক দৈত্যটির পিছু নেয়। সে জানত দৈত্যটি তাদের যেখানে নিয়ে যাচ্ছে ওখানে ইজাবেলও রয়েছে। অন্যদিকে আরেক দিকটি খুঁজছিলেন রড্রিক ও তার দুই সাথী। তাদের এক সাথীকে রড্রিক ইচ্ছে করেই উপর থেকে ফেলে দেয়। তার যে প্ল্যান রয়েছে তাতে তার কাউকেই প্রয়োজন নেই। আর ওই সময় সেখানে এক দৈত্য আসে। রড্রিকের আরেক সাথীকে তুলে নিয়ে দৈত্যটি খেয়ে ফেলে। ওখানে আরও একটি দৈত্য আসে, কিন্তু সেটি রড্রিককে তুলে নেয়ার আগেই রড্রিক ওই জাদুর মুকুটটি বের করে ফেলে। এতে দৈত্যগুলো তার দাস হয়ে যায়। জাদুর এই মুকুটটি দৈত্যদের হৃৎপিণ্ড দিয়ে তৈরি, তাই মুকুটটি পরে তাদের সামনে আসা হলে দৈত্যদের হৃদয় কাঁপা শুরু করে। আর তাই তখন তারা দাস হয়ে মুকুটের মালিকের সব কথা শুনে। এটাই ছিল রড্রিকের প্ল্যান। সে দৈত্যদের দাস বানিয়ে সে দৈত্যদেরও রাজা হবে, আর তাদের মাধ্যমে পুরো পৃথিবীতে রাজ করবে। জ্যাক পূর্বের দৈত্যটির পিছু নিয়ে দৈত্যের গুহায় প্রবেশ করে। ইজাবেল এখানেই বন্দী ছিল। তাকে ওখানে থাকা দুই মাথাওয়ালা এক দৈত্য বলে, রাজকুমারী ইজাবেল, তোমার শরীরে তো রাজা এরিকের রক্ত। আমরা এখনো ভুলিনি তার রক্তের ঘ্রাণ। অবশেষে আমরা তার রক্তের স্বাদ নিতে পারবো। ইজাবেলকে দেখিয়ে দুই মাথাওয়ালা ওই দৈত্যের লিডার সবাইকে বলে যে তাদের দাস বানিয়ে উপরে পাঠিয়েছিল তাদেরই রাজকন্যাকে তারা আজ হাতে পেয়েছে, আর তাকে খেয়ে নিয়েই তারা রাজবংশের স্বাদ নেবে, তাদের আক্ষেপ কমে যাবে। ওখানে অন্য দৈত্যটি সেনাপতিদের নিয়ে আসে। সেনাপতির সাথীকে দৈত্যটি ধরে জিজ্ঞেস করে তারা এখানে কিভাবে আসলো, পৃথিবীতে নামার ওই পথটি কোথায়। সাথীটি তা বলে না এবং দৈত্যটির উপর রাগ দেখায়। তখন তাকে দৈত্যটি ঘাড় মটকিয়ে মেরে ফেলে, তাকে খেয়ে নেয়। তার কিছু পরে ওখানে রড্রিক আসে। মুকুটসহ রড্রিককে দেখে দৈত্যরা হাঁটু গেড়ে বসে। দুই মাথাওয়ালা ওই দৈত্যের লিডারের মাথায় পা রেখে সে দৈত্যের সিংহাসনে গিয়ে বসে। রড্রিক দৈত্যদের আদেশ দেয় তারা কাল পৃথিবীর জমিনে যাবে আর একে একে সেখানকার সবকিছু দখল করে নিবে। সে তাদের যুদ্ধের জন্য প্রস্তুত হতে বলে। এতে দৈত্যরাও খুশি হয়, কেননা তারাও তো এটা চায়। এসব শুনে ইজাবেলরা বুঝতে পারে রড্রিক একজন বিশ্বাসঘাতক খারাপ মানুষ। সে তার লোভের জন্য পুরো মনুষ্য জাতির ক্ষতি করছে। পরে ইজাবেলদের রান্নাঘরে নিয়ে যাওয়া হয়। এক দৈত্য তাদের রান্নার ব্যবস্থা করছিল। আওয়াজ শুনে জ্যাক ওই রান্নাঘরে লুকিয়ে চলে আসে। দৈত্যটি অ্যালমন্ডকে একটি রুটির সাথে পেঁচিয়ে বেক করার জন্য চুলায় ঢুকায়। পরে ইজাবেলকে বের করে কাটতেই ধরে, তখন জ্যাক ওখানে থাকা এক ছুরি দৈত্যের পিঠে ঢুকিয়ে দেয়। দৈত্যটি এতে মারা যায়। এরপর জ্যাক ইজাবেলদের সাথে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে পৃথিবীর নিচে রাজারা তাঁবু গেড়ে ওখানে অপেক্ষা করছিল। অনেক সময় পার হয়ে যাওয়ায় তারা ভাবতে থাকে গাছটিকে এভাবেই রেখে দেয়া ঠিক হচ্ছে কিনা, কেননা যদি এই গাছ সত্য হয়ে থাকে তাহলে দৈত্যদের লোককথার গল্পটিও তো সত্য হতে পারে, আর সত্য হলে ওই দৈত্যরা নিচে নেমে এসে সব শেষ করে ফেলবে। রড্রিক পরে জানতে পারে ইজাবেলরা পালিয়ে গেছে। সেভাবে তারা যদি নিচে নেমে যায় তাহলে সবাই রড্রিকের প্ল্যানের কথা জেনে যাবে, তাহলে কাজটিও কেটে ফেলা হবে। তাই রড্রিক এক দৈত্যকে আদেশ দেয় ওই গাছের পথকে পাহারা দিতে, যাতে ইজাবেলরা নিচে না যেতে পারে। ইজাবেলরা ওই প্রবেশদ্বারের কাছে গেলে দেখে ওখানে এক দৈত্য শুয়ে আছে। বিশাল এই দৈত্যের সাথে শক্তিতে তারা পারবে না, তবে তারা তাকে বোকা বানাতে পারবে। জ্যাকের মাথায় তখন একটি বুদ্ধি আসে।
সে ওখানে থাকা এক মৌচাক নিয়ে এসে ওই দৈত্যের মুখের কবজে ঢুকিয়ে দেয়। মৌমাছির কামড়ে দৈত্যটি দিশেহারা হয়ে যায়। সে পিছলিয়ে পাহাড় থেকে নিচে পড়ে যায়। এখন ইজাবেলরা নিচে যাবে, কিন্তু অ্যালমন্ড যাবে না। সে বলে সে এখানেই থাকবে এবং রড্রিক আসলে তাকে বাধা দিবে, তার কাছ থেকে ওই মুকুটটি নেওয়ার চেষ্টা করবে, আর যদি নাও নিতে পারে তবে এই সময়ের মধ্যেই হয়তো ওই গাছটি কেটে ফেলা সম্ভব হবে। ইজাবেলকে সাথে নিয়ে জ্যাক নিচে নামতে থাকে। মৌমাছির কামড়ে পড়ে যাওয়া ওই দৈত্যটিকে রাজারা দেখতে পায়। তারা বুঝতে পারে লোকগল্পটি আসলে সত্য ছিল, তাই রাজ্য রক্ষার্থে রাজা গাছটি কেটে ফেলার সিদ্ধান্ত নেয়। এতে হয়তো তার মেয়েকে ফিরে পাওয়ার আশাটা চলে যাবে, কিন্তু তাছাড়া এখন আর কোনো উপায় নেই। রাজার আদেশে সব সৈন্যরা মিলে ওই গাছটি কেটে ফেলার জন্য লেগে পড়ে। পরের সকালে অ্যালমন্ড দেখতে পায় দৈত্য বাহিনীর সাথে রড্রিক প্রবেশদ্বারে এসেছে। তারা ওই গাছ বেয়ে পৃথিবীর জমিনে নামবে। ওই সময় অ্যালমন্ড রড্রিকের সামনে আসে, তার উপর ঝাঁপিয়ে পড়ে। রড্রিকের কাছে থাকা বীজের থলি ওখানে পড়ে যায়। তাদের মধ্যে ফাইট হতে থাকে। দৈত্যগুলো তাদের পাথরের ভিতর থেকে বের করার চেষ্টা করছিল। ধস্তাধস্তির এক পর্যায়ে অ্যালমন্ড রড্রিকের পেটে ছুরি ঢুকিয়ে দেয়, আর এতে ধীরে ধীরে রড্রিক মারা যায়। এরপর রড্রিকের মাথা থেকে ওই মুকুটটি দুই মাথাওয়ালা দৈত্যদের লিডারটি নিয়ে নেয়। ফলে অন্য সব দৈত্যরা তার প্রতি আরও আনুগত্য প্রকাশ করে। নিচে রাজার দলবল ওই গাছটি অবশেষে কেটে ফেলে। উপর থেকে অ্যালমন্ড বুঝতে পেরে ওই গাছে ঝাঁপিয়ে পড়ে, আর ইজাবেল ও জ্যাক ওই গাছেই ছিল। তারা সবাই গাছের সাথে নিচে এসে পড়ে। কষ্টে থাকা রাজা তার মেয়েকে পেয়ে অনেক খুশি হয়। জ্যাককেও অনেক বাহবা দেয়া হয়। গাছটি কেটে ফেলায় উপরে থাকা দুই মাথাওয়ালা ওই দৈত্যটি অনেক আর্তনাদ করে, কিন্তু পরে সে ওখানে পড়ে থাকা বীজের থলিটি খুঁজে পায়। সেটাতে থাকা জাদুর বীজ সে পানিতে ফেলে দেয়। বীজ থেকে 5টি বিশাল সিম গাছ বের হয়, আর এগুলো বেয়ে দৈত্যগুলো নিচে নামতে শুরু করে। নিচে থাকা জ্যাক তার কাছে থাকা একটি বীজ দেখছিল। সে আকাশ থেকে আওয়াজ শুনতে পায়। উপরে তাকালে দেখে দৈত্যগুলো জমিনে নেমে আসছে। সে দ্রুত ঘোড়া নিয়ে রাজাদের জানিয়ে দিতে যায়। দৈত্যদের আগমন দেখে সন্ন্যাসী রাজ্যের সতর্ক ঘণ্টা বাজিয়ে দেয়। রাজাদের পিছনে ওই দৈত্যগুলো দৌড়ে আসতে থাকে। তারা আশেপাশে যাই পাচ্ছিল তাই তছনছ করে দিচ্ছিল। কিছু সৈন্যদের ধরে খেয়েও ফেলছিল। রাজারা তাদের মহলের মুখ্য দুয়ারের কাছাকাছি চলে আসে। অ্যালমন্টের নির্দেশে সৈন্যরা যুদ্ধের প্রস্তুতি নেয়। রাজাদের ঢোকার সাথে সাথেই প্রধান ফটকের ব্রিজটি তুলে নেওয়া হয়, আর আগ মুহূর্তে জ্যাক তার ঘোড়ার দীর্ঘ এক লাফে ভিতরে চলে আসে। দৈত্য লিডার ব্রিজ আটকানোর চেষ্টা করছিল, কিন্তু রাজার সৈন্যদের তীরবাজিতে সে অগ্নিশিখার পানিতে পড়ে যায়। সে আগুনে কিছুটা জ্বলে যায়, কিন্তু মরে যায় না। মহলে ঢোকার জন্য সে তার রাস্তা পরিবর্তন করে অন্যদিকে চলে যায়। দৈত্য বাহিনী ওই প্রধান ফটকটি নামানোর চেষ্টা করছিল, আর পাশাপাশি তারা মহলের বিভিন্ন দিকে নানা জিনিসপত্র ছুঁড়ে মারছিল। রাজা ইজাবেলকে গুপ্তপথে বের হওয়ার নির্দেশ দেয়, আর বলে টাওয়ারের মশালটি জ্বালিয়ে দিতে। এতে অন্যান্য রাজ্যগুলি সতর্ক সংকেত পেয়ে যাবে। জ্যাক ইজাবেলকে সাথে নিয়ে সেখান থেকে যায়। দৈত্য আর মানুষদের মধ্যে যুদ্ধ লেগে গিয়েছিল। দৈত্যগুলো গাছে আগুন লাগিয়ে সেগুলো ভিতরে ছুঁড়ে মারছিল। সৈন্যরাও তাদের তীরগুলো অনবরত ছুঁড়ে মারছিল, তবে শক্তিশালী এই দৈত্যদের সাথে তারা পেরে উঠতে পারছিল না। অন্যদিকে ইজাবেল ও জ্যাক মহলের গুপ্ত রাস্তায় চলে আসে, কিন্তু ওখানে মেঝে ফেটে ওই দুই মাথাওয়ালা দৈত্যটি বের হয়। সে ইজাবেল ও জ্যাককে ধরে ফেলে। জ্যাককে খেয়ে ফেলতেই ধরে, আর তখন জ্যাক তার কাছে থাকা শেষ বীজটি দৈত্যটির মুখে ছুঁড়ে মারে। বীজ ভিতরে গিয়ে সেখান থেকে গাছ বের হয়। সেই গাছ দৈত্যটিকে চিরে বের হয়ে উপরে উঠে যায়, আর এতে দৈত্যটি মারা যায়। আঙ্গুলে থাকা মুকুটসহ দৈত্যের ওই হাত সেখানে পড়ে থাকে। অন্যদিকে দৈত্যদের তীব্র জোরে তারা প্রধান ফটক নামিয়ে ফেলে। শিকল ভেঙে তারা ভেতরে ঢুকে পড়ে। তবে রাজদরবার হার মানে না। রাজা বীরত্বের সাথে তাদের সাথে লড়াই করবে। এতে হয়তো তারা মারাও যেতে পারে, তবে তারা পিছু পা হবে না। দেখা যায় তাদের মহল ভেঙে সিম গাছটি অনেক উপরে উঠে যাচ্ছে। কিছু পরে দৈত্যরা তাদের হৃৎপিণ্ডে ব্যথা অনুভব করে। তারা সবাই হাঁটু গেড়ে বসে। অ্যালমন্ড ভাবে এই সম্মান তো তাদের দেখানোর কথা না। সে পিছনে ফিরে তাকায়।
দেখে জ্যাক ওই মুকুট নিয়ে সেখানে চলে এসেছে। মাথায় সেই মুকুট পরে জ্যাক এখন দৈত্যদের রাজা। জ্যাক দৈত্যদের তাদের রাজ্যে ফিরে যেতে আদেশ করে। দৈত্যরা চলে গেলে ওই গাছগুলো কেটে ফেলা হয়। পরে জ্যাকের সাথে ইজাবেলের বিয়ে হয়। জ্যাক দরিদ্র ঘরের সন্তান হওয়ার পরেও তার বিচক্ষণতা আর সাহসিকতা দেখে তার সাথেই রাজা তার মেয়ের বিয়ে দেন। এই গল্পটি জ্যাক ও তার স্ত্রী ইজাবেল প্রায় তার ছেলেমেয়েদের শোনায়। বাচ্চাগুলো জিজ্ঞেস করে রাজার ওই মুকুটটি এখন কোথায়, যদি দৈত্যগুলো আবার চলে আসে। জ্যাক বলে ভয়ের কিছু নেই, মুকুটটি নিরাপদ জায়গায় রয়েছে। সেটিকে সোনালি কালারে পালিশ করে আরও সুন্দর বানিয়ে মিউজিয়ামে রেখে দেওয়া হয়েছে। নানা সময়ে মানুষজন এসে এটি পরিদর্শন করে যায়, কিন্তু এর পিছনে লুকিয়ে থাকা গল্পটি অনেকেরই অজানা।